দূরবর্তী ইন্দোনেশিয়ার বালি দ্বীপ অনেক আগেই এমন জায়গা হয়েছে যেখানে নিজের শহর থেকে পালিয়ে নিজেকে নতুন করে শুরু করা যায়। কোন দিক থেকে এটা একেবারে অজপাড়াধাঁয়ের মতো। পার্থক্য হলো এখানে আছে জঙ্গল আর নানা বিদেশি প্রাণী, কখনো কখনো তোমার বালিশেও। তোমরা দুজন সত্যি, কিন্তু এই অজপাড়াগানেরও অনেক রকম দিক আর প্রকাশ আছে। এখানে মানুষ সব সময় শান্তভাবে ধ্যান বা প্রকৃতি উপভোগ করে না। কিছু এলাকায় মানুষ একেবারে ভিন্ন বিনোদন পছন্দ করে। কোথায় ধরো তুমি হাঁটছো, ওখানে সবকিছু অফার হয়, যদিও এগুলো নিষিদ্ধ। এসবের প্রতি আগ্রহ। এছাড়াও বালির জঙ্গলে কিছু ঢিলা আছে যেখানে একেবারে অদ্ভুত ধরনের পার্টি হয়। এখানে সবকিছু একেবারে প্রাপ্তবয়স্কদের মতো। অংশগ্রহণকারীরা তাদের সব সংকোচ দরজার বাইরে রেখে আসে, আর পার্টি শেষ হয় কেবল ভোরবেলায়। এই পার্টিগুলোতে সবকিছুই করা যায়। শুধু কোনো একটা পার্টির কথা শুনলেই মনে হয় সবাই বুঝি সেখানে সেক্স করছে। ভালো লাগে কারণ এখানে ব্যাপারটা সরাসরি নয়, বরং অনেক বেশি আবেগের স্তরে গিয়ে ঘটে। সরাসরি নিজের ইচ্ছার কথা বলা যায়। সম্মতি দিলে প্রক্রিয়াটা শুরু হয়। সব আধুনিক রাশিয়ানরা বালিতে চলে এসেছে। তুমি এমন পার্টিতে কতবার গেছো? হয়তো 200 বার। এমন জায়গাগুলোতে প্রায় কোনো সীমাবদ্ধতা নেই। মানুষরা কাপড় ছাড়াই যে কোনো জায়গায় নাচে, নিজেদের শরীর দিয়ে ছবি আঁকে, মুখে গরম তরল মোম ঢালে, এমনকি নিজেদের আগুন লাগায় এবং ছাদ থেকে ঝুলে থাকে। এসব কিছুতেই কোনো ব্যথা বা স্বাস্থ্যের ক্ষতি হয় না এবং দেখেই বোঝা যায় সবাই এতে দারুণ আনন্দ পায়। এছাড়াও এমন পার্টিগুলোতে তরুণরা নতুন নতুন জ্ঞান অর্জন করে। অংশগ্রহণকারীরা বিপরীত লিঙ্গের সঙ্গে বিশেষভাবে যোগাযোগ করার কৌশল শেখে। এমন একটা টুল আছে যেটাকে অ্যালোভিত্তিক বলা হয়। আমি পুরুষদের শেখাই এমন ভাবে করতে যাতে মেয়েদের প্রতিক্রিয়া হয়। তোমার হাতে আনন্দে কাঁপতে থাকা কোনো তরুণী নারীর চেয়ে বেশি সূক্ষ্ম কিছু নেই। আমাকে একটু ছুঁয়ে দেখো। কঠোর ড্রেস কোড ছাড়াও এখানে কিছুই হয় না। আমাকে এখানে শর্টস টি শার্ট পরে ঢুকতেও দেয়নি, লজ্জা অপমান। চল আমার নিপলগুলো ঢেকে দিই। মা প্লিজ এই ভিডিওটা বন্ধ করে দাও। আমার মা ছাড়া সবাই আমার ইউটিউব আর ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো, যেখানে এই ট্রিপের আরো অনেক মজার জিনিস আছে। আর এখন শুরু করছি জাদুকরি আর রসালো বালি দ্বীপ নিয়ে আমাদের এপিসোড। বালে দ্বীপটা ছোট, বৈচিত্র্যময়। যদি বকিত মানে সমুদ্র সৈকত, উবুদ মানে আধ্যাত্মিক চর্চা, আর আগ্নেয়গিরি মানে অ্যাডভেঞ্চার, তাহলে চাঙ্গু মানে পার্টি আর আড্ডা। সেই চাঙ্গুতেই আমি যাচ্ছি। এখানকার পরিবেশ এমন, চারপাশে অনেক সবুজ, নানা রকম প্রাণী, রাস্তা কম আর মপেড বেশি। প্রথম কয়েকদিন মাথা ঘুরে যায়, কারণ সবকিছুই এত মজার আর আকর্ষণীয়। দেখুন, হাজার হাজার মন্দির, বিশাল অদ্ভুত এক শিশু, এখানে স্বস্তিকা আর লাল পতাকা, আর পাশেই এক মূর্তি হাত তুলেছে সূর্যের দিকে। আর বালিনিজেরা সবসময় কিছু না কিছু উদযাপন করে, আর তারা সেটা রাস্তার মাঝখানে করলে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না তারা চলে যায়। কমপক্ষে জ্যামে দাঁড়ানো একঘেয়ে লাগেনি। বালি সস্তা। আগে তো আরো সস্তা ছিল। সবাই এখানে দলে দলে এসেছে, দাম বেড়েছে, কিন্তু ইউরোপের তুলনায় 4 গুণ সস্তা। দেয়ালে ছত্রাক দেখা যায়, সস্তা গেস্ট হাউসে সুইমিং পুল কমই মেরামত হয়, আর আর্দ্রতায় জামা কাপড় শুকো না। তবুও মাথার ওপর পোমেলো গাছ জন্মাতে পারে, রুমে একা থাকলেও একঘেয়েমি হয় না। তোমরা দুজন সত্যি বাথরুমে কিছু একটা কর্মট করছে। এখন তো ওখানে ঢুকতে ভয় লাগছে। Гекконы, пошли отсюда. সবাই ছুটে পালাল। মন শান্ত করতে সূর্যাস্ত দেখতে গেলাম। বালিতে সূর্যাস্ত দারুণ, সবাই জানে, সৈকতে ঢিত থাকে। ঢেউগুলো প্রচন্ড, আর পানিতে শুধু সার্ফার আর তাদের ছোট ছোট বাচ্চারা। সব ক্যাফে ভর্তি, সবাই প্রতি 25 মিনিটে এমন এক পাহাড় সমান নারকেল খাচ্ছে। এই দৃশ্যের কথা ভাবলে দামগুলো হাস্যকরভাবে কম। 2 বার খাওয়া কফি খেয়ে $7 খরচ হয়। ফেরিওয়ালাদের কাছ থেকেও দাম 3 ভাগের 1 ভাগে নামানো যায়, তবে ওরা যা বিক্রি করে বেশিরভাগই বাজে।
যত অন্ধকার বাড়ে ততই সৈকতে আরো বেশি আগুন জ্বলে ওঠে। পাশের বাড়িগুলোতেও তখন আগুন জ্বলে ওঠে। এটা তোনিয়া, সে ইচ্ছে করেই এসেছে বরদের পার্টিতে যোগ দিতে, আর কোন পোশাক পরবে সেটা ঠিক করতেই তার বেগ পেতে হচ্ছে। আর আমি নিজেও গ্রাম আর মাঠ পেরিয়ে দারুণ এক পার্টিতে যাচ্ছি। পথে পথের কুকুরদের থেকে নিজেকে বাঁচাতে হচ্ছে। আমার এমন অনুভূতি হচ্ছে যেন আমি 2003 সালের কোথাও আছি আর পাশের গ্রামে ডিস্কোতে যাচ্ছি। ঠিক এমনটাই দেখায় এই বেনপাসা শহরতলি। শেষ অংশটাই সবচেয়ে কঠিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাদায় না আটকে যাওয়া। কিন্তু হঠাৎ ঘন জঙ্গলের মাঝে পুরো এলাকা জুড়ে আলো ছড়িয়ে পড়ে। সত্যি দারুণ একটা ভিলা। প্রবেশের জন্য $200 লাগে, আর মোপেডে পৌঁছানো বেশ অদ্ভুত লাগে। যদিও বালিতে সাধারণত সবকিছুই সহজ সরল, এখানে সাধারণ পোশাকে ঢোকা যায় না। আমাকে জোর করে পোশাক বদলাতে বলা হয়, না হলে কোনোভাবেই শুটিং করা যাবে না। সংক্ষেপে এভাবেই আমাকে পার্টিতে ঢুকতে দেয় না, জোর করে পোশাক খুলে অন্যরকম অশোভন পোশাক পরতে বাধ্য করে। আমি জীবনে প্রথমবার এটা করছি। এখানে সবার পোশাকের প্রধান উপাদান হলো এই ধরনের বেল্ট। এগুলোকে বলে পৌটুপেই। মা, এটা বন্ধ করো, এই ভিডিওটা বন্ধ করো। অসুন্দর শর্টস ও কালো চাদর দিয়ে ঢাকতে হচ্ছে। কমপক্ষে কিছু তো আছে, অন্তত এই শর্টসটা আগের জীবনের স্মৃতি হিসেবে রয়ে গেছে। দেখো তুমি লজ্জা, চলো আমার নিপলগুলো ঢেকে দিই। আমরা কি পারি? আমি লজ্জা পাচ্ছি। খুব বেশি খোলা জায়গাগুলো আমি যেভাবে পারি ঢেকে দিচ্ছি। হ্যাঁ, ইন্টারভিউয়ার তো বেশ সিরিয়াস, অবশ্যই। ভিলায় সবার মন মেজাজ ফুরফুরে। তোনিয়া বিলিয়ার্ড টেবিলে ওয়ার্ম আপ করছে, আমি চারপাশটা দেখছি। বাইরে সুইমিং পুল আছে। সবাই এখানে একটু দম নিতে আর ভেতরের ঘটনা নিয়ে আলোচনা করতে আসে। প্রথম তলাটা পার্টির জন্য রাখা, শো ও পারফরমেন্সের জন্য। এখানে যে বাজাচ্ছে, ফ্রি বারও আছে, তাই মানুষজন বেশি মজা পাচ্ছে। দ্বিতীয় তলায় সবাই আলাদা আলাদা ঘরে ভাগ হয়ে গেছে, আর যার যা ইচ্ছা, যার যা সাহস তাই করছে। আমি ব্যক্তিগতভাবে এখনো পোশাক আর বিশেষ করে এই স্যান্ডেলগুলো দেখে অবাক। এই ভাদিন নিজের পার্টিগুলোর নামও দিয়েছে ইউটোপিয়া, আর এগুলো স্পেন, থাইল্যান্ড আর এখানে ইন্দোনেশিয়ায় বিভিন্ন দেশে আয়োজন করে। আমি এই পার্টিগুলো সারা বিশ্বে করি। তুলুম, ইবিজা। আমি ঘুরে বেড়াই আর যেখানে যাই সেখানেই এই সব কিছু করি। গ্রীষ্মে আমি ইবিজায় থাকি আর শীতে তুলুম আর থাইল্যান্ডের মধ্যে বেছে নিই। এখন নতুন করে বালিও যোগ হয়েছে। আসলে বালি আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে এখন এখানে অনেক আধুনিক রাশিয়ানরা বালিতে এসেছে, তাই এখানে কিছুদিন থাকা কেন নয়। ইউটোপিয়া শুধু খোলামেলা আধা উলঙ্গ মানুষের পার্টি নয়। এখানে সব সময় পারফর্মার থাকে, যেমন পেশাদার নৃত্যশিল্পী তোনিয়া। তুমি তো বিভিন্ন দেশে ঘুরে বেড়াও, সেখানে পার্টি করো। তুমি কি শিল্পীদের সঙ্গে নিয়ে যাও, নাকি সব সময় সেখানেই খুঁজে নাও? না, আমার কিছু নির্দিষ্ট শিল্পী আছে যারা আমার নিয়মিত, বলা যায় রেসিডেন্ট, কিন্তু আমি প্রতিটি নতুন জায়গায় খুঁজে নিই। আমার নিজস্ব টিম আছে, নিজের পারফর্মারদের দল, নিজের প্রমোটারদের দল। শিল্পীরা অনেক সময় এরা আন্তর্জাতিক শিল্পীও হয়। ড্রেস কোড এই ধরনের পার্টির গুরুত্বপূর্ণ অংশ। আমাকে এভাবে পোশাক পরতে বাধ্য করা হয়েছে। আমি সাধারণ পোশাকে এসেছিলাম। তুমি কি সাধারণত এভাবেই হাঁটো? না, আমি তো ভেবেছিলাম তুমি সব সময় এভাবেই দেখাও। আসলে আমি এমন পার্টি করি যেগুলো বিডিএসএম পার্টি নয়। এগুলো সাধারণ পার্টি, কিন্তু ড্রেস কোড থাকে কয়েকটা স্টাইলে, যার একটি বিডিএসএম। কিন্তু এটা শুধু বিডিএসএম নয়, এটা ফ্যান্টাসি, এটা সাইবার পাঙ্ক, এটা বিভিন্ন রকমের ফিউচারিস্টিক স্টাইল। এভাবে বললে এটা মানুষের জন্য নিজের স্টাইল বা ইমেজে নিজেকে প্রকাশ করার একটা সুযোগ। নিজের বাহ্যিক রূপের সীমা ছাড়িয়ে গেলে আপনি নিজের ভেতরের জগতও বদলে ফেলেন। আমি এটা করি যাতে মানুষ নতুন অনুভূতি পেতে পারে, বুঝতে পারে যে যেটাকে তারা আগে সম্ভব বা নোংরা, অশ্লীল বলে ভাবত, সেটাও আসলে ভালোবাসা আর আনন্দে ভরা হতে পারে। এটা এমন একটা শর্ত যা অনেকটাই দর্শকদের ছেঁটে দেয়। একদিকে এতে শুধু তারাই থাকে যাদের সঙ্গে আমি আমার সময় কাটাতে চাই। প্রায় মানুষ শুরুতে ভাবে এটা বুঝি বিডিএসএম পার্টি বা সেক্স পার্টির কথা হচ্ছে। না, আমি সেক্স পার্টি করি না,
সেক্স পার্টি মানে হলো যেখানে মানুষ আসে শুধুমাত্র সেক্স করার জন্য। আমার পার্টিতে মানুষ আসে নিজেদের দেখানোর জন্য, অন্যদের দেখার জন্য। এবং আসল পরিবেশটা তৈরি হয় এই কারণে যে সবাই নিজের চেহারা নিয়ে দারুণ উচ্ছ্বসিত থাকে। তারা এমন পোশাক পরে আসে যা তারা আগে কখনো পরেনি। কিভাবে অতিথিদের মনোরঞ্জন করা হয় যখন তারা ভাবছে কার সঙ্গে সন্ধ্যা কাটাবে? এটা শিবারি। জাপানিরা একে অপরকে দড়ি দিয়ে বাঁধার খেলা আবিষ্কার করেছিল। এই শিল্প এতটাই আকর্ষণীয় হয়েছে যে তা সারা বিশ্বে ছড়িয়েছে। মডেলটি ছাদের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় এবং তাকে সঠিকভাবে শিথিল হতে হয়। আর শিবারি মাস্টার যদি ভুল করেন ব্যথা লাগতে পারে। ম্যাক্সিম শিবারি চর্চা করছেন 11 বছর ধরে, কিন্তু সামগ্রিকভাবে এটা কি বিপজ্জনক হতে পারে? হ্যাঁ, এটা বিপজ্জনক হতে পারে, আঘাত লাগতে পারে। হ্যাঁ, এমনকি খুব অভিজ্ঞ পেশাদার মাস্টারদেরও মাঝে মাঝে আঘাত লাগার ঘটনা ঘটে। হ্যাঁ, এটা টেন্ডন টান পড়া নাকি অন্য কিছু? না, এটা আসলে স্নায়ু চেপে যাওয়া, আর কিছু সময়ের জন্য হাতে অনুভূতি চলে যায়, কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। শিবারি এটা আসলে কি? আধুনিক শিবারি মানে সবকিছু। এটা শো, এটা যৌন খেলা, এটা বিভিন্ন আর্ট ইনস্টলেশন। আর এখন তো শিবারি হিলিং, তন্ত্র শিবারি কত রকমের আছে, কি নেই বলুন। আমি ক্লাসিক্যাল শিবারি করি। এটা একটু জাপানি স্টাইলে শো, এটা প্রাইভেট সেশন, আবার ইন্ডিভিজুয়াল ট্রেনিংও আছে। আমি অনেক শেখাই, অনলাইনেও শেখাই। ম্যাক্সিমের জন্য শিবারি হচ্ছে তার মূল পেশা। তুমি তো এখানে বালিতে থাকো, এখানে কি যথেষ্ট পার্টি হয় যেখানে তুমি শো করতে পারো আর নিজের উপার্জন করতে পারো? মানে এত পার্টি হয় যে তুমি এই আয়ে বাঁচতে পারো? যথেষ্ট। তাহলে ধরো মাসে কতগুলো পার্টি হয়? সাধারণত সপ্তাহে একবার, উইকেন্ডে হয়। আমরা প্রস্তুতি নিয়ে পোশাক, মিউজিক সব ঠিক করি। শিবারি শো এর বিশেষত্ব হলো আমরা যেসব অনুভূতি তৈরি করি সেগুলো আমাদের অতিথিদের সঙ্গে ভাগ করে নিতে হয়। যদি আমরা সেটা ভাগ করে নিতে পারি, যদি অতিথিদের ভালো লাগে, তাহলে শোটা সফল হয়। যদি না পারি, আচ্ছা, আমার তো হয়ে যায়। আর এমন হয় না সবাই মাতাল, কেউ খেয়াল করছে না? হ্যাঁ, এমনও হয় সবাই এতটাই মাতাল কেউ খেয়াল করে না। তাতে কি খারাপ লাগে? না, একদমই খারাপ লাগে না। মানে মজা করছে? হ্যাঁ, ঠিক আছে। আমার কাজ অতিথিদের চিত্র দিয়ে আনন্দ দেওয়া। যদি অতিথিদের ভালো লাগে, তারা আয়োজককে ইতিবাচক ফিডব্যাক দেবে, আয়োজক আমাকে আবার ডাকবে। পরিবেশে দর্শকদেরও কল্পনা জাগে। একবার বাড়ির ছাদে আমাকে এক গোছা টাকা পুড়িয়ে দিতে বলেছিল, যেন আগুন না লেগে যায় তাই জলে ভিজিয়ে নিতে হয়। এটা ভিকা, আর আজ সেও পারফর্ম করছে। আসলে আমি একজন মনোবিজ্ঞানী, সেক্সোলজিস্ট, কোচ আর মাসাজ মাস্টার। এই তো, আর আমি মডেলও। আমি যেমন ফটো মডেল হতে পারি, তেমনি শিবারি মডেল বা কোনো বিডিএসএম প্র্যাকটিসের মডেলও হতে পারি, ধরো। আর এখানে শোটা কি নিয়ে হবে? আজকে ফায়ার প্লে আর ভক্স প্লে নিয়ে শো হবে। মানে এটা আগুন নিয়ে খেলা আর মোমবাতি নিয়ে খেলা। মিষ্টি হাসি নিয়ে ধিকা তার যন্ত্রপাতি বের করে এবং নগ্ন তরুণী মডেলের সাথে অপ্রত্যাশিত কিছু করতে শুরু করে। শুরুতে সে শরীরে ঝিলিমিলি ছিটিয়ে দেয় যাতে সবকিছু আরো উৎসমুখর দেখায়। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই সে মডেলের গায়ে কোনো সহজে দাহ্য কিছু জ্বালিয়ে দেয়, আর মডেল সেটা বেশ উপভোগ করে। এরপর ভিকা জ্বলন্ত মোমবাতি থেকে সরাসরি গরম মোম মডেলের গায়ে ঢেলে দেয়, তারপর একসাথে 3টি মোমবাতি থেকেও ঢেলে দেয়। চারপাশের মানুষজন হতবাক আর মুগ্ধ, বিশেষ করে ছেলেরা। বাকিরা আবার সবকিছু ভিডিও করছে, কারণ পরে কেউ বিশ্বাসই করবে না যে এসব সত্যিই ঘটেছিল। মোম ঠান্ডা হয়ে গেছে, সেটা তুলতে হবে, যার জন্য ধিকার কাছে বিশেষ ছুরি আছে। এবার সে ওই ছুরি দিয়ে মডেলের গোড়ালি থেকে মোম তুলছে। শেষে অনুভূতিগুলো আরো জোরদার করতে ধিকা বিশেষ দাঁতওয়ালা চাকা দিয়ে শরীরের ওপর দিয়ে ঘুরিয়ে দেয়, আর তারা একসাথে অনেক গরম মোম খায়। ধিকা নিজেই প্রাপ্তবয়স্কদের জন্য কিন্তু স্টাইলে পার্টি করে।
কিনকি মানে হচ্ছে এটা নিজের যৌন অভিজ্ঞতা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা, কল্পনাগুলো বাস্তবায়ন, নতুন কিছু চেষ্টা, অনুভূতি, অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা, এটা স্বাধীনতা। এখানে স্বাধীনতা সবকিছু অনুমোদিত। আংশিক বা সম্পূর্ণ নগ্নতা, আংশিক বা সম্পূর্ণ মিথস্ক্রিয়া, এমনকি চুমু খাওয়া আর সেক্সও অন্তর্ভুক্ত। সেই অনুযায়ী মানুষের সংখ্যারও কোনো সীমাবদ্ধতা নেই। এই সংগঠনের মূল ভিত্তিটাই হচ্ছে সম্মতির সংস্কৃতি। মানে অন্য কারো ইচ্ছা ছাড়া এখানে কিছুই ঘটতে পারে না। মানে যদি আমি তোমাকে ছুঁতে চাই, তাহলে আমাকে তোমার কাছে জিজ্ঞেস করতে হবে, আমি কি তোমাকে ছুঁতে পারি? তুমি তখন বলবে হ্যাঁ, তখনই কেবল আমি তোমাকে ছুঁবো। মানে মৌখিক অনুমতি পাওয়ার পরেই, শুধুমাত্র এই কারণে নয় যে তোমার মনে হয়েছে। চোখ টিপে দিল। তুমি বললে আমাকে ছুঁয়ে দাও। এই জায়গাটা আসলে নিরাপত্তার জন্যই তৈরি, যেখানে তুমি নিশ্চিন্তে কাপড় খুলতে পারো, কিংবা তুমি সংকামী বা বাইসেক্সুয়াল হতে পারো, আর কেউ তোমাকে ঘৃণা করবে না বা খারাপ কিছু বলবে না, কারণ এটা তোমার পছন্দ, তোমার শরীর, তোমার ব্যাপার, আর আমরা সেটা সমর্থন করি। ভিকা বলছে এই ধরনের পার্টিগুলো প্রথমত শিল্প, তারপরই আসে বাকি সবকিছু। আমি সাধারণত বলি না যে এখানে শুধু সেক্সের জন্য আসো। মানে আমি সেক্সের জন্য ডাকি না, ডাকি নতুন অনুভূতি, নতুন আবেগ, নতুন অভিজ্ঞতার জন্য। কারণ আমরা তন্ত্র, মেসাজের মতো বিভিন্ন দিক নিয়ে নানা ধরনের ওয়ার্কশপ দিই। তুমি যখন এখানে বালিতে, থাইল্যান্ডে বা ইউরোপে ইবিজায় পার্টি করো, তখন মূল পার্থক্যটা কি? যোগ। মানে ধরো আমি যদি তুলুমে পার্টি করি, অদ্ভুত হলেও বেশিরভাগ টেবিলই রাশিয়ানরা কিনে নেয়। আর ইবিজায় উদাহরণস্বরূপ এই বছর রাশিয়ানদের সংখ্যা খুবই কম ছিল, তাই পুরো দর্শকরা মূলত লোকাল, মানে যারা ইবিজায় সব সময় থাকে তারাই ছিল। আর রাশিয়ানরা প্রায় ছিলই না, ফলে পরিবেশটাও একটু আলাদা ছিল। এখানে এই মুহূর্তে আমার মনে হয় প্রায় 60 থেকে 70% রাশিয়ান আছে। রুশভাষী স্লাভরা কোনো কারণে ইউরোপিয়ানদের তুলনায় নিজেদের থেকে অনেক বেশি দিতে প্রস্তুত থাকে। ভাদিমের পার্টি এই ধরনের পার্টিগুলোর মধ্যে সবচেয়ে কঠিন বা চরম নয়। যে মানুষগুলো সত্যিকারের ফেটিশ পার্টিতে যায়, তারা এই জীবনধারাতেই বাঁচে। বিশ্বে কিছু জায়গা আছে যেখানে এই মানুষগুলো একত্রিত হয়। সম্ভবত এর মধ্যে সবচেয়ে বড়টা হলো লন্ডন। সেখানে একটা ইভেন্ট আছে, নাম টর্চার গার্ডেন। টর্চার গার্ডেনকে ইউরোপের সবচেয়ে বড় ফেটিশ ক্লাব হিসেবে ধরা হয়, যেখানে ডান্স ফ্লোর ছাড়াও পুরো স্যাডোমাসোকিজমের আন্ডারগ্রাউন্ড আছে। ওখানে আমার ভালো লাগতো। তুমি ঢুকলে বুঝতে পারো, যদি ভাবো তুমি বিকৃত, তাহলে না, তুমি বিকৃত নও। চিন্তা নেই। আরো অনেকে আছে ওখানে সবকিছু অনেক বেশি মজার আর অনেক বেশি চরম। আমি ফেটিশ পার্টি করি না তাদের জন্য যারা সব সময় ফেটিশ পার্টিতে যায়। আমি ফেটিশ পার্টি করি তাদের জন্য যারা কোনোদিন এই দিকেও তাকায়নি। তারা শুধু একঘেয়ে ক্লাবগুলোতে ক্লান্ত, যেখানে শুধু ডিজের নাম বদলায়, কিন্তু বাকি সবকিছু একই থেকে যায়। ভোরের দিকে ভিলায় মানুষজন ধাদ হয়ে গেল। কেউ একা, কেউ দল বেঁধে, এক অংশ ঘুমাচ্ছে। ডান্স ফ্লোরে এখনো নাচছে একদল উদ্যমী মানুষ। এই নির্জন জায়গায় কষ্ট করে ট্যাক্সি দেখে আমরা বাড়ি ফিরছি, তখনই দেখছি অনেকে কাজে যাওয়ার জন্য রাস্তায় ভিড় করছে। আর আমার আরেকটা মশলাদার পার্টিতে যাওয়ার আগে একটু ঘুমানো দরকার। আবারও পরবর্তী পার্টির কাছাকাছি কোথাও চলে যাচ্ছি। বাড়িগুলোর গায়ে ছত্রাক আর গোটা গোটা ঝোপ গজিয়ে উঠেছে। দুপাশে ছেঁড়া ফাটা কুঁড়ে ঘরে দোকানপাট। আর আমরা শুধু উল্টো পথে নয়, বরং ফুটপাত দিয়ে উল্টো পথে উড়ে চলেছি। জ্যামে দাঁড়িয়ে থাকার এতটাই ইচ্ছে নেই। এরা আমাদের অস্ট্রেলিয়ান প্রতিবেশী, পুরো বিশাল পরিবার নিয়ে একটাই মোপেডে উঠছে। আর হোটেলের পাশেই ধানক্ষেত। এক টুকরো জমিও ফাঁকা পড়ে নেই। এখানে এখনো বেড়া থেকে বেড়া পর্যন্ত মাত্র 10 মিটার জায়গা পড়ে আছে, আর সেটাও এখনো ভরে ওঠেনি। আর সেই জায়গাতেও এখনো ধান চাষ হচ্ছে। প্রতিটা পা ফেলার জায়গায় আর যে কোনোভাবে বানানো কুঁড়ে ঘরেও একটা দোকান থাকবেই। ওরা 3-in-1 কফি আর পানির বোতল বিক্রি করে। এটা সেই বাড়ির দিক নির্দেশ যেখানে এক জ্যোতিষী থাকেন। আর এখানে আমি একটু থেমে দাঁড়ালাম, কারণ জায়গাটা পরিষ্কার। ইচ্ছা করলে এখানে আইফোন সারানোর দোকানও পাওয়া যায়, এমনকি একেবারে ক্লাসিক দোকানও আছে। দোকানের মধ্যেই ঠান্ডা ডাব নিতে পারো। এই দেখো, ওগুলোই পড়ে আছে। একটা ডাবের দাম $1, মানে 15,000 এখানকার মুদ্রায়। সেখানেই ডাব কেটে দেয়, একটা স্ট্রো দিয়ে দেয়, আর তুমি নিয়ে গিয়ে খেতে পারো। বালিতে আবর্জনার পাহাড় দেখে অবাক হওয়া তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। রান্নাঘরের পাশে নোংরা মোপেড সারাইয়ের ওয়ার্কশপ থাকাটাও আর অবাক লাগে না। তাহলে এখানে খাওয়াটা বা দোষের কি? খাবারটা সুস্বাদু আর সস্তা, কিন্তু মনে হচ্ছে মাঝে মাঝে কিছু চমক থাকতে পারে। তাই আমি খুব কমই এখানে খাই।
আমি খাচ্ছি আর দেখছি কিভাবে মানুষজন ব্যস্ত রাস্তা পার হচ্ছে, কাউকেই গাড়ি ধাক্কা দেয়নি। আমি আবার ফিরছি, সামনে অনেক কুইজের মতো বিশাল জলকাদার গর্ত আর এমন শহরে পরিবেশ যা সত্যিই বিপজ্জনক। আমার মনে হয় আমাকে বাঁচিয়েছে বালির দেবতাদের উপহার, যেগুলো প্রতিটি বাড়ির সামনেই রাখা হয়। এটা বিচক্ষণ ভাবে করা হয়েছে, চিহ্নটা একটু বাঁকিয়ে রাখা হয়েছে যাতে মানুষ মাথা না ঠুকে। সম্ভবত এমন কম উচ্চতার মানুষের জন্যই এটা। এরপর ফুটপাতটা হঠাৎ করেই শেষ হয়ে যায়। ট্রপিক্যাল বৃষ্টি যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি দ্রুত শেষও হয়ে গেল, আর আমি পৌঁছে গেলাম আরেকটা চমৎকার ভিলায়। ভিতরে ইতিমধ্যেই পরিবেশ গরম, কেউ কেউ জোড়ায় জোড়ায় জড়িয়ে ধরছে, কেউ দল বেঁধে, আর আমি হতবাক হয়ে টেবিলের দিকে গেলাম। প্রথম তলার ড্রয়িং রুমে এখনো পর্যন্ত শান্ত পরিবেশ। আমি যখন নার্ভাস থাকি তখন অনেক খাই, আজকে তো বিশেষভাবে। কোণের দিকে গিয়ে বসেছি, ইতিমধ্যেই তৃতীয় স্যান্ডউইচ খাচ্ছি। এখানে আমার ব্যক্তিগতভাবে যেটা ভালো লেগেছে সেটা হলো কোনো কঠোর ড্রেস কোড নেই। আমি যেমন আছি তেমন ভাবেই থাকতে পারি, এমনকি পরে এই ভিডিওটা কোনোভাবে মাকে দেখাতেও পারি। আমার জন্য লজ্জা পেতে হবে না। তবে আসলে এমন পার্টিতে লজ্জা পাওয়া চলে না, আর সব দরজাই খোলা। এটা পলিনা, সে প্রথমবার এমন কোনো অনুষ্ঠানে এসেছে। আমি খুবই নতুন কিছু চেষ্টা করতে চেয়েছিলাম, অনেক দিন ধরেই এমন কিছু করতে চাচ্ছিলাম, তাই বালিতে এটা আমার কাছে পারফেক্ট অপশন মনে হয়েছে এখানে আসার জন্য। শুধু শুনলেই যখন কোনো পার্টির কথা আসে তখন মনে হয় সবাই বুঝি শুধু মজা করছে। পলিনা খুশি যে এই পার্টিটা বেশি আত্মিকতার দিকে উৎসর্গিত। মনে হয় ওখানে শুধু অর্গি আর পুরোপুরি বিশৃঙ্খলা চলে, কিন্তু এখানে এতটাই আরামদায়ক, দারুণ পরিবেশ, সবকিছু যেন জাদুকরি, একটু আধুনিক আধ্যাত্মিকতার ছোঁয়া আছে। এটা আসলে আত্মার জন্যই বেশি, যেন এক ধরনের বিশ্রাম আর আরাম। আমি আসলে ওরকম কিছু করতে আসিনি, আমি এসেছি শুধু দেখতে। ভালো লাগছে কারণ এখানে ব্যাপারটা একেবারে সরাসরি না, চলো, বরং এটা আসলে অনেক বেশি আবেগের স্তরে কাজ করে। তুমি তো এখানে কয়েক ঘন্টা আছো, কি হচ্ছিল? আমি খেয়েছিলাম, তারপর আমি হুকা খেয়েছিলাম, তারপর মানুষের সঙ্গে কথা বলেছি, কয়েকজন পরিচিতের সঙ্গে দেখা হয়েছে, তারপর উপরে একটা প্র্যাকটিস ছিল। ওখানে ছেলেরা তোমার কাছে এসেছিল? তো হ্যাঁ, কথা হয়েছে। এটা কিভাবে হয়? আসলে বেশ সামরিকভাবেই হয়, শুধু হ্যালো, তোমার নাম কি? এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ, সবাই সহজে পরিচিত হচ্ছে, ঠিক আছে, কারণ এটা বালি। তুমি কি মানে অনুমান করো যে কেউ তোমার ভালো লাগতে পারে? এবং হ্যাঁ, সম্ভব, আমার পিরিয়ড চলছে, তাই আজ না, তবে পরের বার যদি আসি আমি ভাবছি আবারও আসব, আর এবার কিছু একটা ইচ্ছা নিয়ে আসব, কিছু মজার কিছু চেষ্টা করার জন্য। না মানে চুমু খাওয়া তো যায় এমন কিছু। আসলে সেক্স মানেই তো সব সময় প্রবেশ নয়, তাই তো। আর এই মেয়েটা উপরে নিজেকে পরি বলে পরিচয় দিয়েছে, আর সে খুবই অভিজ্ঞ অতিথি। মানুষ এই ধরনের পার্টিতে আসে তাদের ইচ্ছেগুলো পূরণ করার জন্য। যদি কারো কোনো নির্দিষ্ট ইচ্ছা থাকে, সে সেটা এখানে নিয়ে আসতে পারে এবং এখানে অন্যদের সঙ্গে তার চাহিদা মেটাতে পারে। এই পার্টিগুলোতে সবকিছুই করা যায়, কিন্তু এখানে বিশৃঙ্খলা আর যা খুশি তাই করার মধ্যে একটা বড় পার্থক্য আছে। সেটা হলো, তুমি যদি কিছু করতে চাও তাহলে সেটা আগে জিজ্ঞেস করতে হবে, আর যখন তুমি উত্তর পাবে যে অন্য কারো সঙ্গে এটা করা যাবে, তখনই তুমি সেটা চেষ্টা করতে পারো। এই পার্টিগুলোতে মানুষ আসে তাদের নতুন কোনো বিশেষ দিক খুঁজে পেতে, নিজেকে প্রকাশ করতে, নিজেকে খুঁজে পেতে, নতুন বন্ধু বানাতে। ফেয়া প্রায় আয়োজকদের পক্ষেও অংশ নেয়। অনেক সময় পার্টিতে আমি বিডিএসএন জোনের দায়িত্বে থাকি। আমার কিছু নির্দিষ্ট বিশেষ দক্ষতা আছে, আর আমি এই দক্ষতাগুলো মানুষের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করি। তারা আমার কাছ থেকে নতুন নতুন অভিজ্ঞতা ও জ্ঞান পায়, আর আমি তাদের কাছ থেকে প্রচণ্ড শক্তি পাই। কারণ এর চেয়ে বেশি সূক্ষ্ম কিছু নেই। যখন কোনো তরুণী তোমার হাতে আনন্দে কাঁপতে থাকে, সেই মুহূর্তটা সত্যি একেবারে অনন্য ও অমূল্য। তুমি পার্টিতে আনুমানিক কতবার গিয়েছো?
হয়তো 200 বার। যখন থেকে ইউক্রেনে এই পার্টিগুলো শুরু হয়েছে, আমি ইউক্রেনের প্রথম কিনকি পার্টিতে ছিলাম, তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পার্টিতেও ছিলাম, আর 10ম পার্টি থেকে আমি নিজেই আমার পার্টি আয়োজন করতে শুরু করি। ইউক্রেনে যেখানে ফেয়ার আসা সেখানে এই ধরনের পার্টিগুলো আরো কঠোরভাবে হয়। ইউক্রেনে কিনকি পার্টিগুলো বেশি বিডিএসএম জগতের দিকে ঝুঁকেছে। সেখানে অনেক বেশি বিডিএসএম সংক্রান্ত অ্যাক্টিভিটি হয়, আর এখানে তান্ত্রিক প্রভাবও আছে। তান্ত্রিক চর্চাগুলো খুব স্বাভাবিকভাবেই বালির কিনকি জগতে মিশে গেছে। কিয়েভে, ইউক্রেনে এটা এতটা ছড়িয়ে পড়েনি। সাধারণত তন্ত্র আর বিডিএসএম আলাদা ইভেন্ট, কিন্তু বালিতে সবকিছু মিশে গেছে। এখানে মিশ্রণটা বেশি, মানুষের রোটেশনও বেশি, কারণ এখানে তো ট্যুরিজম বেশ ভালোই চলছে। আর প্রতিটা পার্টিতে যদি কিছু পরিচিত মুখ দেখো, তবুও খুব কম মানুষই এখানে নিয়মিত থাকে। কেউ এসেছে, কেউ উড়ে এসেছে, আবার কেউ চলে গেছে। এখানে দর্শক শ্রোতারা বেশি বদলায়। জেন্না, তুমি কি এমন পার্টিতে অনেকবার গেছো? হতে পারে 15টা পার্টি, হতে পারে 20টা। আমার জন্য এটা আমার যৌনতা, আমার ইচ্ছা, আমার ভেতরের জগৎ নিয়ে গবেষণার একটা জায়গা। এটা এমন একটা সুযোগ যেখানে সাধারণ জীবনের তুলনায় অনেক কম সীমাবদ্ধতা থাকে। এটা তো দারুণ ব্যাপার, নিজের ইচ্ছাগুলো অনুভব করা আর সেগুলো বাস্তবায়ন করা। নিশ্চয়ই যখন আমরা নিজেদের উন্মুক্ত করি, যখন আমরা নিজেদের ওপর থেকে আরো বেশি সীমাবদ্ধতা সরিয়ে ফেলি, তখন আমরা আমাদের জীবনের শক্তিকে মুক্ত করি। কারণ আমাদের জীবনের শক্তি প্রথমত সেটাই যৌন শক্তি। হ্যাঁ, এটাই জীবনের শক্তি, এখান থেকেই জীবন জন্ম নেয়। এটা নিচ থেকে শুরু হয়, কিন্তু এই শক্তিকে উপরে তোলা যায়, আবার নিচেও নষ্ট করা যায়। আমি বহু বছর ধরে তন্ত্র দাওসি অনুশীলনে আছি, তাই আমার জন্য এটা জীবনের শক্তিকে জাগিয়ে তোলার একটা সুযোগ। এটা জেন্না, আর ওই ঠিক বলবে তন্ত্র আসলে কি। এই দেখুন ও তার প্রেমিকার সঙ্গে দুজনেই পোশাক পরা, এটা উল্লেখ করা জরুরি। আর একটু পরেই মেয়েটি খুশি আর শান্তভাবে হাসছে। মোট কথা, তন্ত্র মানে বড়দের জন্য এক ধরনের যোগব্যায়াম। তবে এটা আমার নিজের ব্যাখ্যা, একজন মানুষের যে এসব কিছুই বোঝে না। শক্তি, যৌনতা আর এই জাতীয় সবকিছু ব্যাপার। আমি শক্তি চর্চা করব, আমি যৌন শক্তিকে সক্রিয় করি, সেটা ওপরে তুলতে থাকি, সারা শরীরের সিস্টেমে ছড়িয়ে দিই। হ্যাঁ, আর এতে অনেক রকম অনুভূতি হয়। ঠিক তো, তন্ত্র মূলত ভারতে এটা এক ধরনের আধ্যাত্মিক সাধনা। হ্যাঁ, এটা উচ্চতরের সঙ্গে সংযোগের সাধনা, দেবতাদের আরাধনা, তবে যৌন শক্তির জেনিয়ার কথায় আজকাল তন্ত্রকে ঠিক যেমন যোগাকে সবকিছুর সঙ্গেই জুড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আসল তন্ত্র খুবই কম। আমি ছেলেদের শেখাই কিভাবে হাত দিয়ে এমন করতে হয় যাতে মেয়েদের মধ্যে এমনটা ঘটে। আমরা এই ধরনের প্রভাব দেখতে পাই। এটা কিভাবে কাজ করে? আমি যেহেতু বাস্তবধর্মী মানুষ, আমাকে শক্তি নিয়ে ব্যাখ্যা করো। অনুভূতি একদিকে এটা একটা অবস্থা, হ্যাঁ, কিছুটা সূক্ষ্ম, আর অন্যদিকে এটা নির্দিষ্ট রাসায়নিক পদার্থ যা আমাদের অন্তঃস্রাবী গ্রন্থি থেকে উৎপন্ন হয়, মস্তিষ্কে পৌঁছে এই অবস্থার সৃষ্টি করে। এর সঙ্গে আছে শরীরের সূক্ষ্ম অনুভূতিশীলতাও। আমাদের ফ্যাসিয়া আছে, ওগুলো অনুভব করতে পারে। আমরা তো অনুভব করি, যেমন কেউ যদি আমাদের পেছন থেকে তাকিয়ে থাকে। কিভাবে আমরা এটা অনুভব করি? ফ্যাসিয়া কি সংকুচিত হয়, একইভাবে ফ্যাসিয়া সূক্ষ্ম প্রতিক্রিয়া দেখাতে পারে। ফ্যাসিয়া মানে আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোর এক ধরনের আবরণ। গবেষণা করা হয়েছিল, একটা জীবিত ফ্যাসিয়া টুকরোকে কেবল জীবিত অবস্থায় রাখা হয়েছিল, আর তার কাছে আগুন, ইলেকট্রোড বা কোনো বিপজ্জনক কিছু আনা হচ্ছিল। ওটা নিজে থেকেই সংকুচিত হচ্ছিল, বাকি শরীর ছাড়াই। এমনকি মানুষ চোখে দেখে বা ব্যাখ্যা করার আগেই ফ্যাসিয়া নিজেই এটা করে। ঠিক যেমন ভাবে ওটা বিপদের প্রতিক্রিয়া দেয়, তেমনি কোনো আনন্দদায়ক কিছুর দিকে ওটা নিজেকে খুলে দেয়। হ্যাঁ, এই যে চুমুর আগের মুহূর্ত, যখন এখনো চুমু খাওয়া হয়নি কিন্তু এখনই চুমু খেতে যাচ্ছেন, এই যে ঠোঁটের মাঝে একটা অনুভূতি তৈরি হয়, এই মুহূর্তে প্রচুর ডোপামিন তৈরি হয়। কিন্তু তন্ত্র শুধু রসায়ন নয়, এটা শক্তির ব্যাপারও। মানুষের একটা ইথারিক দেহ আছে। হ্যাঁ, আধুনিক বিজ্ঞান এটা শুধু ফটোয়ারার পর্যায় পর্যন্তই গবেষণা করেছে। ঠিক তো, শক্তিটাকে সরাসরি ছবি তোলা যায় না, কিন্তু এটা নিজের শরীর আর হাত দিয়ে অনুভব করা শেখা খুব একটা কঠিন নয়। তুমি এই অদৃশ্য হাত দিয়ে অন্য কাউকে ছুঁতে পারো এবং সেটা অনুভব করতে পারো, আর মানুষটিও সেটা অনুভব করবে যেমন তুমি ছুঁয়েছ। তুমি তোমার ইথারিক হাতের বাড়ানো অংশ, আঙুলের বাড়ানো অংশ, ইথারিক বাড়ানো অংশ কল্পনা করো, এটা যে কোনো আকার নিতে পারে। বুঝলে, এটা তো তোমার কল্পনার স্বপ্ন। আমি চাইতাম না এমন কোনো আলোর অস্ত্র কারো কাছে থাকুক ট্রলিবাসে যখন আমি সেখানে যাচ্ছি।
তুমি তোমার সঙ্গীর চক্রের ভেতর দিয়ে চলে যাও আর তখনই নানা রকম প্রভাব ঘটে। ওগুলো সক্রিয় হয়ে ওঠে, সে চোখ বন্ধ করে থাকে, একদম দেখেও না, আর ওর মধ্যে এসব শুরু হয়ে যায়। আমি ওর শক্তি গঠনের বিভিন্ন জায়গায় এনার্জি আর রাজন ডেকে আনতে পারি। এই দক্ষতাগুলো যে কোনো মানুষের জন্য শেখা ও আয়ত্ত করা সম্ভব, যার একটা শারীরিক দেহ আছে। ধিলনেতে অনেকগুলো শোবার ঘর আছে যেগুলো খোলা এবং বন্ধ হয় না যতদূর আমি জানি না। এই শোবার ঘর পর্যন্ত এখনো কেউ পৌঁছায়নি। তর্ক সাপেক্ষে কিনকি পার্টিগুলোতে খুবই সাধারণভাবে হঠাৎ পরিচয় হয়, কিন্তু ওদের একটা নিয়ম আছে, আর কেউ চাইলেই সহজে ঘনিষ্ঠ হতে দেবে না। ধরো দুইজন মানুষ এখানে একে অপরের সঙ্গে সংযোগ করলো, তাহলে টেকনিক্যালি এরপর কি হয়? তারা কি কোথাও বা অন্য কিছুতে নিজেদেরকে ঘরে আটকে রাখতে পারে? দরজা বন্ধ করা যাবে না। আমরা দরজা বন্ধ করতে দিই না, কারণ এগুলো সবার জন্য খোলা ঘর। এই তো। আর স্বাভাবিকভাবেই যদি তারা চায় না কেউ তাদের স্পর্শ করুক বা ঘরে ঢুকুক, তারা অনুরোধ করতে পারে যেন বিরক্ত না করা হয়। এই তো, আমরা চাই মানুষ শিখে নিক কিভাবে নিজেদের আলাদা রাখতে হয় এবং যে কোনো পরিস্থিতিতেই আনন্দ নিতে হয়। এই শব্দটা দারুণভাবে ব্যবহার করছে ভিকা। সে বলা যায় খোলাখুলি শরীরের ওপর নাচছে। আবারও ভিকা দারুণভাবে নাচছে। সে বলা যায় খোলাখুলি শরীরের ওপর নাচছে, পুরুষরা পোশাক ছাড়া। এখন ধিকা তার শরীরের সবচেয়ে ব্যক্তিগত অংশগুলো রং দিয়ে ঢেকে দেয় এবং সেগুলো দিয়েই সাদা টি শার্টে ছবি আঁকে। এ ধরনের শিল্পের দাম আছে, আর ভিকা সেই টি শার্টটি নিলামে বিক্রি করে যেটিতে তার শরীরের সব অংশ স্পর্শ করেছে। একই পদ্ধতিতে ধিকা এবার ছবি আঁকে এবং বিক্রি করে, তারপর শোয়ের পরবর্তী ধাপে চলে যায়। এখানে শরীরে গরম মন দিয়ে আঁকা শুরু হয়েছে। দেখতে সুন্দর লাগে আর সবাই হাসছে, কিন্তু বাড়িতে এটা অনুকরণ করা উচিত নয়। এরপর ধিকাকে ঢেলে দেওয়া হয়। ফলটা সুন্দর হয়, আমি নিজেকে আটকাতে পারিনি। এইভাবেই আমি একটা ভালো আঁকা নষ্ট করে ফেললাম। ভিকাই এই কিনকি পার্টির আয়োজন করেছিল। তাহলে আগের ধরনের পার্টি আর এটার মধ্যে পার্থক্যটা কি? আগের ধরনের পার্টি মানে নাচ, অ্যালকোহল, মজা আর ড্রেস কোড নিয়ে। ড্রেস কোডটা বেশ খোলামেলা, কিন্তু তবু স্তনবৃন্ত আর যৌনাঙ্গ দেখানো নিষিদ্ধ। আর আমার পার্টিতে, যেমন আজকের এই অবতার পার্টি, এখানে চাইলে যা খুশি উলঙ্গ করা যায়। এই ধরনের পার্টিতে পুরুষ ও মহিলার সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়, যাতে কেউ একা একা মন খারাপ না করে বা অবিবাহিত মহিলাদের জন্য ঝগড়া না হয়। এমন পার্টিতে আসতে আগ্রহী পুরুষের সংখ্যাই বেশি থাকে সংখ্যার দিক থেকে। সেই অনুযায়ী আমরা পুরুষদের জন্য টিকিটের দাম অনেক বেশি রাখি, আমি এটাই বলবো। এই তো। আর মেয়েরা যারা লজ্জা পায়, দ্বিধায় থাকে, তারা আসলে চায়, কিন্তু আবার তারা এত টাকা দিতে রাজি নয় যেন তাদের কেউ বিরক্ত করে। আমরা মেয়েদের জন্য টিকিটের দাম কম রাখি এবং এভাবেই আমরা জেন্ডার ব্যালেন্স তৈরি করি। আমার মনে হয় অনেকেই এসেছে শুধু সেক্স করার জন্য না। একদম ঠিক। মানে এটা ম্যাসাজ, এটা নতুন নতুন পরিচয়, নতুন অভিজ্ঞতা। এইসব মানুষের একটা আলাদা দিনের জীবনও আছে। এখানে প্রত্যেকেই একজন পারফর্মার। কেউ ডাক্তার, কেউ বা স্যাক্সোফোনিস্ট, এছাড়াও কেউ ড্রামার। তুমি এখানে কতবার পার্টি করো? মানে মাসে 1-2 হয়। মাসে 2 বার? এখানে কি সবসময় আলাদা লোক আসে নাকি নির্দিষ্ট গ্রুপ বা ব্যালেন্স? মানে কিছু আছে যারা প্রায়ই আসে, হ্যাঁ নিয়মিত, আর কিছু নতুনও আসে। তুমি কি ইউক্রেনেও কিনকি পার্টি করাতে? হ্যাঁ, ওগুলো ছিল আমার জন্মদিন। তো
তোমার জন্মদিন মানে জন্মদিন থেকেই শুরু। হ্যাঁ, মানে এমন হয়েছে যে আমি কিন্তু গ্রুপে মিশে গেছি, আর ওখানে যা হয় সেটা আমার ভালো লেগেছে, কারণ আমি যেমন খুশি তেমন পোশাক পরতে পারি। হ্যাঁ, যদিও কিছু নিয়ম আছে যেগুলো কিছুটা আমাকে সীমাবদ্ধ করে, কিন্তু এখানে আমি যা খুশি তাই করতে পারি। আর আমি তো সব সময় কোনায় বসে শুধু দেখেই যাই। আমার জন্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো পার্টিতে মুন্ডস্টুকি সিগারেটের মুখ লাগানোর অংশ ফুরিয়ে গেছে, তাই আমাকে অন্যদের মুখের তেরেই ধূমপান করতে হচ্ছে। যা হোক, ঠিক আছে, ধরেই নিচ্ছি সবাই মনে হয় মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসেছে। তবুও এটা আশেপাশে যা হচ্ছে তার তুলনায় নিরীহ ব্যাপার। প্রতিটি এরকম আড্ডার নিজস্ব একটা থিম থাকতে পারে, এবং ঠিক তখনই শুরু হয় দীক্ষার অনুষ্ঠান। আজকের থিম হচ্ছে অ্যাভাটার। সবাই সেই অনুযায়ী সাজসজ্জায় এসেছে। আমার কাছে কোনো আঁকা নেই, কিন্তু দীক্ষা আমি পেরিয়ে এসেছি। এটা হয় ভোটকার মাধ্যমে। দেখো, আমাদের প্রতিটা পার্টিরই একটা নির্দিষ্ট থিম থাকে। যদি আজ আমাদের অ্যাভাটার থিম হয়, তাহলে আমরা কিছু এনার্জেটিক, সুন্দর, মহাজাগতিক কিছু করি। এটা হতে পারে কোনো বিডিএসএম থিমও। সবাই থাকবে হারনেস, ল্যাটেক্স, চামড়া, শিবারি দড়ি, ফ্লোগার, চাবুক নিয়ে। আর কেউ কাউকে লিশে হাঁটাবে, এরকম আরো অনেক কিছু হবে। সব জায়গায় থাকবে চামড়া, চেইন। কিঙ্ক পার্টিতে একটা বিশেষ এটিকেট আছে, আর তবুও কারো সঙ্গে পরিচিত হতে হলে ঠিকভাবে কথা বলতে জানতে হয়। ধরো একটা ছেলে এসেছে, সে তোমার সঙ্গে পরিচিত হতে চায়, তাহলে তার কি করা উচিত? সে কাছে এসে কি বলবে? কাছে এসে বলবে হ্যালো। বেশিরভাগ সময় যারা নিয়মিত পার্টিতে আসে তারা সাধারণত কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই আসে। আসলে নতুন কেউ যখন এই ধরনের পার্টিতে আসে, তার কাজ হলো যতটা সম্ভব অভিজ্ঞতা নেওয়া। যদি তার ভালো লাগে, তাহলে তার উচিত নতুন কিছু চেষ্টা করার জন্য খোলা মন রাখা। সাধারণ জীবনে আমাদের পরিচিত হতে হয়, কারো ভালো লাগতে হয়, কিন্তু এখানে এমন পরিবেশ যেখানে সরাসরি ইচ্ছা বলা যায়, কাউকে দেখে অনুভব করা যায়, ওহো, এই মানুষটার সঙ্গে আমি জড়িয়ে ধরতে চাই। তাই তো অনুভব করি শরীফ যেন নিজে থেকেই এগিয়ে যায় আর জড়িয়ে ধরতে ইচ্ছে করে। এই তো তখন গিয়ে জিজ্ঞেস করা যায়, নিজের ইচ্ছার কথা বলা যায়, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই, পারি? এখানে একটা নিয়ম আছে, না মানে না। কেউ যদি না বলে সেটা নাই, আর যদি হ্যাঁ বলে, তখন সেই প্রক্রিয়া শুরু হয়। এমনকি এতটা নির্ভর পরিবেশেও কখনো কখনো দ্বন্দ্ব হয়। কেউ কারো পছন্দ হয়নি, কেউ কারো সঙ্গে কোনো একটা মুহূর্তে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। কেউ হয়তো কারো সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। এভাবে কিছু কিছু মুহূর্ত জমতে থাকে, যখন মানুষ অন্যদের সঙ্গে থাকতে অস্বস্তি বোধ করতে শুরু করে। এমন হয় কেউ অসন্তুষ্ট থাকে। হ্যাঁ, অবশ্যই হয়। সবচেয়ে বেশি এমনটা হয় পুরুষদের ক্ষেত্রে, যারা নির্দিষ্টভাবে সেক্সের জন্য পার্টিতে আসে, কিন্তু কেউই তাকে এটা গ্যারান্টি দিতে পারে না, কারণ আমরা এমন কোনো মেয়েকে আমন্ত্রণ জানাই না যারা এই ধরনের চাহিদা পূরণ করে। এই ধরনের পার্টির সঙ্গে দেহ ব্যবসার কোনো সম্পর্ক নেই। এখানে সাধারণ মানুষ একে অপরের সঙ্গে পরিচিত হয়, এবং কেউ কারো কাছে কিছু দাবি করতে পারে না। মেয়েদের আমন্ত্রণ জানানো হয়, এটার জন্য টাকা দেওয়া হয়। আর মেয়েটি যদি দেখে কোনো পুরুষ বোর হচ্ছে, তখন সে তাকে নিয়ে রিল্যাক্স করার জন্য ঘরে চলে যায়। শুনতে বেশ সুন্দর লাগে, কিন্তু আমার ভালো লাগে যখন সবকিছু স্বাভাবিকভাবে ঘটে। যখন আমরা কাউকে সেক্স করার জন্য টাকা দিইনি, তাই তো তারা টাকা দিয়েছে জায়গার জন্য, পানীয়ের জন্য, হুকার জন্য, পরিবেশের জন্য। আবারও ফিরে আসি বালির সাধারণ দিনের দ্বীপে এবং মনে করি এটা কতটা সুন্দর। এখানে অনেক জলপ্রপাত আছে, আর এটা তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এক। প্রবেশের জন্য টাকা লাগে, তবে $1 একটু বেশি। ভালো টয়লেট আছে। 10,000 রুপিয়া গোসল, 5,000 প্রস্রাব পায়খানা। এই জায়গাটাকে নির্জন বলা যায় না, আর এত মানুষের শরীরের উষ্ণতায় পানিটাও একটু গরম হয়ে যায়। মানুষজন এখানে স্নান করে, এমনকি এই ধরনের পুলেও, যা দেখতে অনেকটা অর্থোডক্স খ্রিস্টানদের কুপেলের মতো। আসলে বাড়ির জিমের জন্য দারুণ একটা আইডিয়া কংক্রিটের বারবেল। ক্যামেরা ঘোরাও পোকামাকড়ে ধরা। এটা সূর্য পোকা আর ওটা ড্রাগন ফ্লাই। সবকিছুই একেবারে অনিশ্চিত। প্রবেশদ্বারের কাছে সুভেনির আর ছোট্ট কুরছানা বিক্রি হচ্ছে। How much is one?
2 million? Oh my god. What about cat? How much? মনে হয় যেন বালিনিজদের জন্য জাতীয় খাবারটা ইচ্ছাকৃতভাবে শূকরের মাংস, কারণ বালিনিজেরা মুসলিম নয় আর ইন্দোনেশিয়ার বাকি অংশ মুসলিম, আর ধর্মীয় কারণে ওদের মধ্যে প্রায়ই বিতর্ক হয়। এটা দিমা যখন ও বালিতে এসেছিল তখন অনেকভাবে অনেক মজা করেছিল। বলতো কিভাবে পার্টি করতিস? আরে সবার মতোই 21 বছর বয়সে ননস্টপ মদ্যপান, আড্ডা আর দারুণ ক্লাবিং। কোথায় বেশি টাকা খরচ হয়, এখানে না ওখানে, শুধু পার্টির জন্য? মানে যখন ঠিকঠাক পার্টি করতাম তার 1 মাস আগে আমি অ্যালকোহল খাইনি, সিগারেটও খাইনি। আমার খরচ হতো প্রায় ধরো $1000। মানে আমি নিজের জন্য কিছুতেই কৃপণতা করতাম না। গুটাতে গেলে দেখবি তোকে একদম সবকিছু অফার করবে, সব নিষিদ্ধ জিনিস। এখানে দ্বিতীয় দিন কেউ কিছু অফার করেনি, কম ঘুরেছি। তুমি ঘুরছো না, যদি তোমার আগ্রহ থাকে তাহলে অবশ্যই খুঁজে পাবে। পার্টি মুডে থাকলে অবশ্যই, এমনকি সস্তা বালি দ্বীপেও টাকা উড়ে যায়। মোটামুটি $3 থেকে $4000 মতো খরচ হতো। মানে দিনে $100 গড়ে যোগ হয়েছিল যখন তুমি পার্টি শুরু করলে। ঠিক তাই। এই টাকাগুলো কিসে খরচ হতো? $100 গড়ে কোন খাতে খরচ হতো? গড়ে বলতে গেলে এগুলো যেত হুক্কা, এখানে খুবই দামি বিয়ার, আর বিভিন্ন ক্লাবে ঢোকার ফি, কখনো ক্লাব কখনো বিচ ক্লাব, বিভিন্ন রকমের মজার জায়গা। তুমি কি কখনো স্থানীয় এশিয়ান মেয়েদের সঙ্গে আলাপ করেছিলে? আমি না, আমি ইংরেজি জানি না। আমার ভাই এখানে অনেক দিন ধরে থাকতো, সে শুধু ওদের সঙ্গেই মিশতো। মানে ও তো বালির লোকেদের সঙ্গে আলাপ করতো, ওদের কোনো সমস্যা হতো? দিমা আসলে বালিতে চলে আসার কোনো পরিকল্পনা করেনি, কিন্তু কাজের সমস্যায় পড়ে ঝুঁকি নিয়ে সবকিছু ছেড়ে চলে এলো। একেবারে মাথা গরম করে একমুখো টিকিট কেটে চলে এলাম। আমি এখানে এসেছি মানুষের জন্য, কারণ আমি জানতাম এখানে নানা ধরনের মানুষের ঘনত্ব অনেক বেশি। এখানে আমার অনেক নতুন উপকারী পরিচিতি হয়েছে। দিমা ভিলায় কাজ করে বিজ্ঞাপন সামলায়। আমি জানি এখানে আমি থাকতে পারি, $2000 বা $3000 খরচ করতে পারি। এই ভিসা $35। এটা বাইক ভাড়া, যেটা আমি প্রথমে এসেছিলাম তখন নিয়েছিলাম, সেটা ছিল 850,000 স্থানীয় মুদ্রা। কিন্তু এখন আমি মোটরসাইকেল ভাড়া নিচ্ছি, সেটা 4 মিলিয়ন। আমি যে গেস্ট হাউসে থাকি তার ভাড়া 4,50,000। এই তো ক্যাফে আমি খাই। আচ্ছা, সাধারণভাবে এটা যদি $20 নিচে ডিনার হয় তাহলে $250। ওহো, 1000। হ্যাঁ, 1000। যখন আমরা ক্লাবে যেতাম একবারে 5-6 মিলিয়ন পর্যন্ত খরচ হয়ে যেত। তাহলে $200 পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। ভিসা কার্ডে হয়। রাতে বের হলে, ঘুরলে, পার্টি করলে $300 পর্যন্ত কার্ড থেকে খরচ হতে পারে। তুমি মাসে $1000 খরচ করছো কিন্তু নিজেকে কমাচ্ছ না। এমনও না যে শুধু দোষীরাত ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছ। এটা স্বাভাবিক। আমি দোষীরাক খাই না, আমি সবচেয়ে সস্তা ওয়ারুমিও খাই না। আমি সেখানে একবারই খেয়েছিলাম। ওখানে মানে শুধু ভাত আর সবচেয়ে সাধারণ ইন্দোনেশিয়ান খাবার থাকে। না, আমি ওইসব জায়গায় খাই না। আমি সেখানে খাই যেখানে পাস্তা, পিৎজা আর বার্গারও পাওয়া যায়। আমি এখানে একদমই রান্না করি না। মোটামুটি খাবারের জন্য আমি দিনে সর্বোচ্চ $15 পর্যন্ত খরচ করি। সকালে আমি 2টা নারকেল নিই, আর সন্ধ্যায় আমি ডিনারে যাই, সেটা প্রায় $1,60,000। আমার জন্য কোনো একটা স্টেক থাকবে, জানি না আর কি থাকবে, হয়তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে, যেমনটা এখানে দিতে পছন্দ করে। আগে আমি নাস্তার জন্য আবারও স্থানীয় কোনো রেস্টুরেন্টে খেতাম। 35। কল্পনা করুন আমি একটি স্নিটজেল তৈরি করেছি। যদিও দিমা সমুদ্রের পাশে থাকে, সে খুব কমই সৈকতে যায়। সৈকতগুলো খুব নোংরা, বিশেষ করে কুটা, সেমিনিয়াক, চাঙ্গুতে। এটাই ক্লাসিক ব্যাপার। এখানে কেউ সাঁতার কাটে নাকি এটা শুধু সার্ফিং এর জন্য? সাঁতার কাটে। হ্যাঁ, সব সময় নোংরা ছিল না। এটা কি ঢেউ এনে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবো তো তুমি সাঁতার কাটছো আর ঢেউ তোমার মাথায় নারকেল এনে মারে। নারকেল মাথায় আঘাত করলো।
বালিতে অভিবাসীরা কেমন থাকে সে নিয়ে আমি আলাদা এপিসোড বানিয়েছিলাম। এই ভিডিওটা দেখার পর সেটা দেখে নিও যদি এখনো না দেখো। আরো মজার জিনিস ইন্দোনেশিয়া থেকে আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছি, চলে এসো। ইনস্টাতে আমার নামও ধোভা কারমানো। এই সন্ধ্যাটা হবে খোলামেলা পার্টি, বেল্ট আর নগ্ন মানুষের ছাড়াই। আমি বুড়োদের মতো বাজারে খাবার কিনতে যাব আর এক্সোটিক ফলের পেছনে বাঁচানো টাকায় খুশি হব। শুধু কলারই এখানে 10 রকমের আছে, আরও আছে ম্যাঙ্গোস্টিন, প্যাশন ফ্রুট আর ড্রাগন ফ্রুট। আমি নিশ্চিত ও আমাকে বেশ ভালোই দাম ধরেছে। ওজন মাপার যন্ত্রটা নষ্ট, তাই ক্যালকুলেটরে হিসেব করছে। বিক্রেতা ভেবেছে সাদা মানুষকে বোধহয় খুচরো ফেরত দিতে হবে না, কিন্তু আমি তাতে মন খারাপ করিনি। বিদেশি ফলের একটা প্যাকেট আমি কিনেছি $4.50। আমার মনে হয় স্থানীয়দের জন্য দামটা কোথাও $2.50 মতো। এটা ছিল একটু ভিন্ন ধরনের বালির গল্প, সেই বালি নয় যেটা আমরা সাধারণত শুনে থাকি। আর অনেকের কাছে ঘটনাগুলো হয়তো একটু বেশি সাহসী মনে হতে পারে, তবু খোলামেলা বালিয়ান আড্ডার পরিবেশটা ভালোবাসা, আনন্দ আর পারস্পরিক সম্মানে ভরা। আমার ইউটিউব আর ইনস্টাগ্রামে ফলো করো যাতে নতুন কোনো এপিসোড মিস না করো। সব জায়গাতেই আমি ধোভা কারমানব। আমি এখন একটু ফল খাবো, আবার ভিডিওর ম্যাটেরিয়ালটা দেখবো। আবার দেখা হবে।